গত পর্বে আমরা দেখিয়েছিলাম দেশব্যাপী কথিত আইপিটিভির দৌরাত্ম্য। যেখানে সংবাদ প্রচারের কোনো এখতিয়ারই নেই, সেখানে কিভাবে নিরীহ মানুষের বিরুদ্ধে সংবাদ প্রচার করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। নিউজ করতে টাকা লাগবে না, এটা ভাই নিউজ করতে টাকা লাগে আপনাদের? আপনারা টাকা নিয়ে নিউজ করেন? আপনি টাকা নিয়ে নিউজ করেন? নিউজ করতে টাকা কি একটা খরচ আছে? আমি কথাটা এইটাই। এবার চট্টগ্রাম থেকে একটি তালিকা আসে আমাদের হাতে। এটি আসলে কোন সংবাদ করতে কত টাকা নিতে হবে তার একটি তালিকা। এই তালিকা ধরিয়ে দেয়া হয় কথিত আইপিটিভিতে কর্মরত কথিত সাংবাদিকদের হাতে। কোনো সংবাদ প্রচার করতে হলে নাকি প্রতিষ্ঠানকে এই তালিকা অনুযায়ী টাকা বুঝিয়ে দিতে হয়, নয়তো সংবাদ প্রচার হয় না। মূল্য তালিকায় দেখা যায় খেলাধুলা, রাজনৈতিক সভা সমাবেশের সংবাদ প্রচার করতে লাগে 500 টাকা। এভাবে ধর্মীয় নিউজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পুনর্মিলনী বা বর্ষপূর্তির অনুষ্ঠানের নিউজ 1000 টাকা, যে কোনো মেলার নিউজ 2000 টাকা এবং যে কোনো ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধনের সংবাদ প্রচার করতে দিতে হয় 4000 টাকা। দান অনুদান, রাস্তা সংস্কার, চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচির নিউজের জন্য 3 ক্যাটাগরিতে 1, 2 এবং 3000 টাকা মূল্য নির্ধারণ করা হয়। সংবাদ প্রচার করতে কখনোই টাকা লাগার কোনো কারণ নেই। বিজ্ঞাপন প্রচার করতে টাকা লাগতে পারে, কিন্তু সংবাদ প্রচার করতে সাংবাদিকের কাজই হচ্ছে মানুষের দুঃখ দুর্দশা, মানুষের অসুবিধা সেটি সংগ্রহ করা এবং প্রচার করা। তাই জন্য তার টাকা চাওয়ার মিনিমাম কোনো এখতিয়ার, অধিকার বা দায়িত্ব কোনটি প্রতিষ্ঠান থেকে দেওয়ার কোনো কারণ। দেশের একটি প্রথম সারির সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের এই বার্তা প্রধান স্পষ্ট করেই বললেন, সংবাদ করতে একটি টাকাও লাগে না। যে কথাটি আইপিটিভি নিয়ে আমাদের ধারাবাহিক অনুসন্ধানের এর আগের পর্বেও আমরা বলেছিলাম। তাহলে বলতেই পারেন আজ আবারও বলছি কেন? কারণ সেই অনুসন্ধান প্রচারিত হবার পরপরই আমাদের হাতে চলে আসে কোন খবর কত টাকায় বিক্রি হবে, অর্থাৎ সংবাদ কেনা বেচার একটা তালিকা। চলে আসে সাংবাদিকতাকে ঢাল বানিয়ে মানুষকে জিম্মি, চাঁদাবাজি সহ নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আরও বেশ কিছু তথ্য। এই অনুমোদনহীন আইপিটিভিগুলো আসলে করে কি, কিভাবে চলে, এর নেপথ্যে কারা? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যখন অনুসন্ধানে নামি, তখনই এক কথিত আইপিটিভির অপপ্রচারের শিকার হয় মূলধারার সংবাদ ভিত্তিক গণমাধ্যম যমুনা টেলিভিশনও। আজগর আলী মানিক কথিত আইপিটিভির মালিক। প্রতিষ্ঠানের নাম সিটিজি ক্রাইম টিভি। এই মানিকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ তথ্য প্রমাণ সহ তুলে ধরে ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। আজগর আলী মানিকের বক্তব্য নেবার জন্য আমরা হাজির হয়েছিলাম চট্টগ্রাম ও রাজধানীর পল্টনের অফিসে। এই অনুসন্ধান প্রচার হবার পর তথ্য যাচাই বাছাই না করার অভিযোগ এনে কথিত সিটিজি আইপিটিভি এবার উল্টো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করে। যমুনা টিভিতে 2 লক্ষ টাকার বিনিময়ে লেদুর তৃতীয় স্ত্রী মিথ্যা অপপ্রচার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিটিজি প্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক। এখানে ভুক্তভোগী লাকি আক্তার এবং তার স্বামী আব্দুল নবী লেদুর বিরুদ্ধেও মানহীন ভাষা ব্যবহার করে সংবাদ প্রচার করা হয়। অথচ যে অভিযোগের ভিত্তিতে আজগর আলী মানিক মামলা করেছিলেন, সেটির তদন্ত প্রতিবেদন বলছে লাকি আক্তার এবং আব্দুল নবী লেদুর বিরুদ্ধে পুলিশ কোনো অপরাধ খুঁজে পায়নি। মামলাটি তদন্ত করেছিল চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এই লেদু গুন্ডা এবং তার তৃতীয় স্ত্রী লাকি আক্তার সম্মিলিতভাবে আজগর আলী মানিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ করায় যমুনা টিভিতে। মিথ্যা সংবাদের এই লিঙ্ক নিয়ে আমরা হাজির হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের সামনে।
লিঙ্কটি দেখে তিনিও অবাক, পরামর্শ দিলেন আইনি পথে হাঁটার। তা আমার মনে হয় যে আপনারা যদি এরকম অভিযোগ পেয়ে থাকেন, মিথ্যা অভিযোগ তারা করা হচ্ছে, প্রেস কাউন্সিলের কাছে যেতে পারেন। প্রেস কাউন্সিল যদি সমাধান না দিতে পারে আপনারা আদালতে যেতে পারেন। এটা সুরাহা করা দরকার, যদি রায়টা আপনাদের পক্ষে আসে এর প্রচার করা দরকার যে এই ধরনের মিথ্যা অভিযোগ করে পার পাওয়া যায় না। এইখানে জবাবদিহিতার প্রশ্ন আসে, এখানে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা আসে। তার কথার সূত্র ধরে আমরা এবার হাজির হই নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসিতে। ওনাদের টিভিতে আমাদের নাম ব্যবহার করেই আমরা 2 লক্ষ টাকার বিনিময়ে এই নিউজটা করেছি বলে উনি বলেছেন। আপনাকে আইনের কাছে যেতে হবে। এক্ষেত্রে কি বিটিআরসি কে সরাসরি কোনো অভিযোগ দিলে বিটিআরসি অভিযোগ দিলে পরে বিটিআরসি হয়তো এটা পাঠিয়ে দেবে আইন প্রয়োগ সংস্থার কাছে। আমরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব, তবে তার আগে আমরা আবারও অনুসন্ধানে নামতে চাই। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা মিথ্যা সংবাদ পরিবেশন এবং মিথ্যা মামলার প্রতিবাদে আজগর আলী মানিকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এই কাল আমি বলে দর্শন করি, আমার লাগে মামলা থেকে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জন থেকে হাতায় নিচ্ছে, সমুদ্র থেকে টাকা চাইছে, আমার টাকার জন্য হুমকি দিচ্ছে। ওনার কাম হয়েছে একমাত্র শুধু মানুষের হয়রানি করি, টাকা উদ্ধার করার, টাকা না দেওয়ার বিরুদ্ধে বিভিন্ন রকম লাগবে। তার এখানে অনেক কিছু মামলাও রয়েছে, তার আর 8টি ওয়ারেন্টে মামলাও রয়েছে, তা এখনো সে গ্রেপ্তার হচ্ছে না। শুধু মিথ্যা সংবাদ আর অপপ্রচারেই থেমে থাকেন না আজগর আলী মানিক। একের পর এক মামলা দিয়েও হয়রানি করেছেন সাধারণ মানুষকে। বাঁশখালী ছেড়ে টিম 360 ডিগ্রি এবার বন্দর নগরীর চকবাজার এলাকায়। দেলোয়ার হোসেন ফরহাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী ছিলেন। কথিত সিটিজি ক্রাইম টিভিতে তার বিরুদ্ধেও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ আনেন তিনি। আমার এক বন্ধু আমাকে ফোন করলো যে সিটিজি ক্রাইমে একটা নিউজ আসছে, যে কোন চ্যানেল এটা পাঠাতো আমাকে, তো আমাকে লিঙ্কটা পাঠানোর পর দেখতেছি যে আমার বিরুদ্ধে একটা নিউজ করলো। আপনার কি ক্যাসিনো ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, এ ধরনের করে একটা নিউজ, কিছু ছবি টবি দিল, আমার স্টিল ছবি দিল আমার ফেসবুক থেকে নেওয়া। এবার তার কাছে একটি অডিও রেকর্ড পাওয়া গেল, যেখানে আকার ইঙ্গিতে আর্থিক সুবিধা চাওয়ার বিষয়টি স্পষ্ট। আপনি একটা সম্মান তাদেরকে যদি দেন, আমি এটা বলে দিতে পারি। সম্মান এটা কি হতে পারে, এটা একটু বলেন আমার। আপনি দেন আপনার স্যার, আমি কিছু বলবো না, আপনার যা মন চায় তা দিন, আমি বলে দিচ্ছি নিউজে আধা ঘন্টার মধ্যে ফিরে দেবেন। মিথ্যা সংবাদ প্রচার করায় সেই আজগর আলী মানিক ও তার সহযোগীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন তিনি। দীপু তালুকদারের একটা বিকাশ নাম্বার দিছিল, প্রথমবার আমি ওকে কিছু 5,000 টাকা দিছিলাম। আমি বলছি ঠিক আছে, আপনার নিউজ করছেন যখন আর কখনো এই ধরনের এগুলি করেন না। ও বলতেছে কি আমরা সাংবাদিক অনেকেই সেই এগুলি অনেক কথা বলতেছে। সেই ক্ষেত্রে গিয়ে না, ওকে তো আসলে এগুলি তো মানুষ না, এগুলি তো অমানুষের জাত, এগুলিকে আসলে ছাড় দেওয়া ঠিক হবে না। পরবর্তী আমি মামলাতে যাই। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অনুসন্ধানে নেমে আমরা খুঁজে পাই আজগর আলী মানিক শুধু কথিত সিটিজি ক্রাইম টিভি খুলে বসেননি, একই সাথে তিনি খুলেছেন সিটিজি ক্রাইম নিউজ, সিটিজি টিভি এবং আইপিটিভি ঢাকা। এসব কথিত আইপিটিভি এবং নিউজ পোর্টাল চালাচ্ছে তার পুরো পরিবার। তার স্ত্রী সোনিয়া আক্তারকে বানিয়েছেন সিটিজি ক্রাইম টিভির ভাইস চেয়ারম্যান, ছেলে ইরফানুল হক জিসান আইপিটিভি ঢাকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মেয়ে আবিদা সুলতানা সিটিজি টিভির চেয়ারম্যান। এরা আবার কখনো বার্তা সম্পাদক, আবার কখনো সংবাদ উপস্থাপক। কিন্তু একটি সংবাদ প্রচার বা প্রকাশ করতে গেলে কতগুলো ধাপ পার হতে হয় একটু দেখা যাক। একজন প্রতিবেদক প্রথমে তথ্য সংগ্রহ করেন, যাচাই বাছাই করেন, তারপর সংবাদের উপাত্ত সংগ্রহ করেন। এরপর সেই প্রতিবেদকের সংবাদটি চলে যায় একজন বার্তা সম্পাদকের কাছে। তিনি তথ্য যাচাই বাছাই করে সংবাদটি চূড়ান্তভাবে অনুমোদন দেন। সাধারণ একটি খবর মাঠ থেকে যখন সংবাদকর্মী রিপোর্টার তুলে আনেন,
তারপর এটি যখন অন এয়ার হয়, আপনি যদি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ধরেন তাহলে এটি 53টি ধাপ পার হয়। আর যদি এডিটোরিয়াল ধাপ যদি যোগ করেন তাহলে সেটি 7 থেকে 11টি ধাপ পার হয় আপনার একটি সংবাদ অন এয়ার। এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, সেই চেক অ্যান্ড ব্যালেন্সের কারণেই কোনো সংবাদ যেন ভুল না যায় তার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আছে। সহজ কথায় তথ্যের সত্যতা ও শুদ্ধতা নিশ্চিত করতে বিন্দু মাত্র ছাড় দেয়া হয় না। পাশাপাশি মানসম্মত অনুষ্ঠান এবং সংবাদ দর্শকদের কাছে পৌঁছে দিতে বড় অঙ্কের লগ্নি বিনিয়োগ করে প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি লক্ষ্য রাখতে হয় দেশের এবং প্রতিষ্ঠানের সম্মান। সেজন্য গণমাধ্যম কর্মীদের শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতাকেই গুরুত্ব দেওয়া হয় না। মামলা এবং ব্যক্তিগত তথ্য যাচাই বাছাইয়ের পরেই জনবল নিয়োগ দেয় প্রতিষ্ঠানগুলো। অথচ এই অনুসন্ধানে নেমে আমরা দেখতে পাই পলাতক আসামি, মাদক ব্যবসায়ী, দাগী অপরাধীদের কেউ কেউ চালাচ্ছেন কোনো কোনো আইপিটিভি। সেসব নিয়ে ফিরছি একটা বিরতির পর। আমরা আগেও বলেছি রাজধানী ঢাকা সহ সারা দেশেই এখন বেড়েই চলেছে এসব আইপিটিভিগুলোর হাকডাক। বেড়েই চলেছে জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি গ্রাম পর্যায়ে প্রতিনিধি নিয়োগের নামে পরিচয়পত্র বিক্রি। তারপর সেই পরিচয়পত্র কিনে কথিত আইপিটিভির কথিত সাংবাদিক দ্বারা চলে স্থানীয় সরকারি বেসরকারি দফতর কিংবা ব্যক্তি বিশেষে ব্ল্যাকমেইল। আবার এটা বললেও ভুল হবে না, স্থানীয় পর্যায়ের কিছু কিছু আইপিটিভিকে প্রশ্রয় দেয় সেখানকার স্থানীয় প্রশাসন। ফলে একের পর এক অপরাধ করেও পার পেয়ে যান কেউ কেউ। একটা নমুনা দেখা যাক। সিটিজি ক্রাইম টিভিও নিয়োগ বাণিজ্যে পিছিয়ে নেই বিনিয়োগের নামে টাকা আত্মসাতেও। খরচের হিসেব চাইলে তিনি বিনিয়োগকারীদের যা বলতেন তার একটি ভিডিও দৃশ্য চলে আসে টিম 360 ডিগ্রির হাতে। অর্থাৎ মন্ত্রীদের নাম ভাঙিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন আজগর আলী মানিক। এবার টাকা চাওয়ার একটি অডিও রেকর্ডও আমাদের হাতে চলে আসে। আসসালামু আলাইকুম, আমাকে সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক নাম্বারটা দিয়েছিলেন। জি 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 ভাইয়া, মানিক ভাই কিভাবে কথা বলছিল? জি জি, এইটাতে এই নাম্বারটাতে বিকাশ নাম্বার আছে, এটাতে 10,000 টাকা দিতে বলুন মানিক ভাই। চট্টগ্রামের পটিয়া থানার তৎকালীন ওসি তদন্তকেও ছাড় দেয়নি মানিকের প্রতিষ্ঠান। তারা দাবি করে বসেন মোটা অঙ্কের চাঁদা। এরপরই আটক করা হয় সিটিজি ক্রাইম টিভির 3 কর্মীকে। শুধু তাই নয়, আজগর আলী মানিকের বিরুদ্ধে মামলা তদন্ত করতে গিয়েও মিথ্যা সংবাদের বলি হন বাঁশখালী থানার 2 জন সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। সিটিজি ক্রাইম টিভির দৌরাত্ম্য দেখে এই চ্যানেলের বৈধতা আছে কিনা জানতে চেয়ে তথ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান চট্টগ্রামের পুলিশ সুপার। এর জবাবে মন্ত্রণালয় জানায় এই নামের কোনো টিভির অনুমোদন নেই। একই সাথে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার নির্দেশও দেয়া হয়। এই আইপিটিভির বিরুদ্ধে তো দেখছি আগে থেকেই ব্যবস্থা নেবার নির্দেশনা আছে, তারপরেও বন্ধ হয়নি কেন? আমরা 59টার মতো অবৈধ আইপিটিভি আমরা বন্ধ করে দিয়েছি, যেগুলো বিটিআরসির অনুমোদন ছিল না। আমরা আবারও চট্টগ্রামে। এবার দেখা হয় সিটিজি ক্রাইম টিভির সাবেক এই কর্মীর সাথে। আজগর আলী মানিকের সব অপকর্মের সাক্ষী এই মাজেদুল ইসলাম। যে ক্যামেরা পার্সন, তারও সেখানে টাকা দিতে হইতো। যে রিপোর্টার হচ্ছে যে কি এটা নিয়ে যেত, সে হচ্ছে যে প্রতিদিন এসে ক্যামেরার জন্য টাকা দিত আলাদা, নিউজের জন্য আলাদা করে টাকা দিত। প্রতিনিধি নিয়োগের জন্য সে প্রতিনিয়ত হচ্ছে যে কি প্রতিনিধি থেকে টাকা নিত। এরপর হচ্ছে উপদেষ্টা বাণিজ্য,
ডিরেক্টর বাণিজ্য, যত রকমের বাণিজ্য আছে সবগুলো এখানে হতো। তারপর ক্রেস্ট বাণিজ্য, মানে নিজের নামে নিজে ক্রেস্ট বানাতো, বানিয়ে আবার এগুলো হচ্ছে যে কি মানুষের কাছে গিয়ে তাদের হাত থেকে নিত। জানতে চাই তিনি চাকুরি ছাড়লেন কেন। যখন আমার ওয়াইফকে সে হচ্ছে যে কি খারাপভাবে একটা দৃষ্টি দিল এবং আমার ওয়াইফ সেটা আমাকে জানালো, যেদিন জানাইছে সেদিনই আমরা হচ্ছে যে কি আমি ওয়াইফকে বলছি আমি আর এক মুহূর্তে এখানে চাকরি করবো না। আমরা হাজির হই মাজিদুল ইসলামের স্ত্রী বিবি মরিয়মের সামনে। শুধু আমি একা ভুক্তভোগী না, আমার মতো অনেক নারী ভুক্তভোগী আছে, যেগুলা এখনো পর্যন্ত তারা হয়তো ওনার কারণে কারো সংসার ভাঙছে, ওনার কারণে কেউ সমাজে মুখ দেখাতে পারতেছে না, উনি অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। তো আমি বলবো যে এই আজগর আলী মানিকের যদি বিচার হয়, আমার মনে হয় যে সমাজে অন্তত একটা কিট চলে যাবে। এই মাজেদ ও বিবি মরিয়ম চাকুরি ছেড়ে দিলে তাদের বিরুদ্ধেও মিথ্যা অপপ্রচার চালায় আজগর আলী মানিক। এতে স্বামী স্ত্রী বাদী হয়ে সাইবার আদালতে দুটি আলাদা আইসিটি মামলা করে। চলে আসার কয়েকদিন পর থেকে সে হচ্ছে যে আমার ছবি, আমার ওয়াইফের ছবি দিয়ে মানে যা কিছু তার বলার দরকার, জুতা চোর হইতে শুরু করে, মোবাইল চোর হইতে শুরু করে, ইয়াবা ব্যবসায়ী হইতে শুরু করে কোনো কিছু বাদ নেই। এমনকি আমার ভাইয়ের ছবি, আমার ভাইয়ের বাচ্চাদের ছবি, আমার ওয়াইফের ছবি দিয়ে দিয়ে সে যা ইচ্ছে সে বলে যাচ্ছে। আজগর আলী মানিকের সিটিজি ক্রাইম টিভির খোঁজ করতে গিয়ে আমরা জানতে পারি তিনি এ পর্যন্ত 5 বার অফিস বদল করেছেন। চট্টগ্রামের চেরাগী পাহাড়, অক্সিজেন মোড় এবং বাকলিয়ার পর তিনি এবার চলে আসেন রাজধানী ঢাকায়। কিন্তু আমরা আজগর আলী মানিকের মুখোমুখি হতে চাই। প্রথমেই আমরা হাজির হই রাজধানীর পল্টনের এই অফিসে। এখানে ছিল বেশ কিছুদিন, 1 মাস 1.5 মাস হয়, এটা কোনো এখন আর ওদের সাইনবোর্ডও নাই, অফিসও নাই। তার মানে এটিও তিনি বদলে ফেলেছেন। ঘন ঘন অফিস বদলালেও কার্যক্রম বন্ধ হয় না কথিত আইপিটিভি সিটিজি ক্রাইমের। এবার জানা গেল রাজধানীর এই ভবনেই আছে সিটিজি ক্রাইম টিভির কার্যালয়। লকডাউনের আগে পর্যন্ত তারা ছিল, এখন আর নেই। তারা আসলে এখানে কি ধরনের ইয়ে করতো? এই যে মিডিয়া ক্রাইমের উপরে কাজ করতো। বারবার অফিস বদলের কারণটা কি? বেশ কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানার কপি আছে আমাদের হাতেই। সর্বশেষ জুন মাসে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 10 দিনের মধ্যে হাজির হবার জন্যে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তিও প্রকাশ করে। এবার মোবাইল টেলিফোনে যোগাযোগ হয় আজগর আলী মানিকের সাথে। আমি সময় নিয়ে আপনার এই নাম্বারে ফোন দিয়ে আমি আসবো, যে কোনো সময় আপনাকে ফোন দিয়ে আসবো, আমি একটু ব্যস্ত আছি, ব্যবসা বাণিজ্য নিয়ে ভাই। কিন্তু তিনি আমাদের সামনে আসলেন না। আমরা আবারও যোগাযোগ শুরু করি। বারবার অফিস পরিবর্তন করার কারণটা কি? অফিস আমরা বারবার পরিবর্তন করিনি, আমাদের অফিস থেকে আজ থেকে 7 বছর। বর্তমান অফিস তাহলে আপনি নিউজ চালাচ্ছেন কোথেকে? আপনার অফিস তো নাই। আগ্রাবাদ তো ওখানে আমার একটা ছোট্ট অফিস আছে, তারপর আমাদের সিলেট একটা অফিস আছে, যেখান থেকে মন চায় সেখান থেকে তারা প্রচার করে। আপনার বিরুদ্ধে তো গ্রেফতারি পরোয়ানা আছে। না, আমার বিরুদ্ধে 2টা মামলা ওয়ারেন্ট ছিল, সেটা আমি জামিন নিছি। বারবার সময় দিয়েও শেষ পর্যন্ত আজগর আলী মানিক আমাদের সামনে আর আসেননি, পারেননি আমাদের কোনো প্রশ্নের ঠিকঠাক মতো জবাব দিতে। বারবার অফিস বদল আর মন্ত্রীর নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নেয়া এই মানিক পালিয়ে বেড়াচ্ছেন একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে। কিন্তু এই অবস্থাতেও তার কর্মকাণ্ড থেমে নেই। এবার আপনাদেরকে দেখাতে চাই কিভাবে ব্যক্তিগত ইস্যুকে অপব্যবহার করে স্বামী আর স্ত্রীকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে যাচ্ছে আরেকটি আইপিটিভি। নাম পরিচয় গোপন রেখে আমরা কথা বলি এই নারীর সাথে। বনিবনা না হলে স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় তার। ডিভোর্সের পরেও তার সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেন তিনি। সেই মামলার সূত্র ধরে এই নারীর সাথে যোগাযোগ করেন সি ভিশন নিউজ নামের সোশ্যাল টিভির কথিত সাংবাদিক আরিয়ান লেলিন। সংবাদ প্রচারের কথা বলে এই নারীর কাছ থেকে তার ব্যক্তিগত কিছু ছবিও নিয়ে যান লেলিন। এবার শুরু হয় ব্ল্যাকমেইলিং। ভুক্তভোগীর কাছ থেকে উল্টো টাকা চেয়ে বসেন তিনি। 6-7 দিন পরে আমি এখানে এসে সিভিশনের অফিসে এসে সবকিছু দিয়ে
হচ্ছে কি একটা নিউজ করার জন্য ওদেরকে রিকোয়েস্ট করি। এর আগে আরিয়ান লিলিন আমার কাছ থেকে মানে 10,000 টাকা নেয় বিকাশের মাধ্যমে, বিকাশ নাম্বারটা আমার কাছে আছে এখনো। এই টাকা নিয়েই ক্ষান্ত হননি ওই কথিত সাংবাদিক। ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয়া হয় তাকে। আবারও টাকা দাবি করে বসে এই নারীর কাছ থেকে। আরিয়ান লিলিন আমাকে বলে যে আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে, না হলে আপনার যত ডকুমেন্ট আছে আপনার হাজবেন্ডের বক্তব্য নিয়ে আমরা হচ্ছে একটা নিউজ করব আপনার বিরুদ্ধে। টাকা না দেয়ায় এই নারীর বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রচার করে সিভিশন। শুধু এই নারীর কাছ থেকেই নয়, তার সাবেক স্বামীর কাছ থেকেও হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। আসলে আমরা তো বুঝি না কোন চ্যানেল কি, আমরা দেখলাম অনলাইন একটা চ্যানেল আমাদের থেকে জিনিসটা জানতে চাইছে, আমরা জাস্ট জিনিসটা বলছি, এরপর ওনারা এটা প্রকাশ করছে, এতটুকু জানি। আমরা কথা বলতে চাই সিভিশনের মালিক মিজানুর রহমান ইউসুফের সাথে। চট্টগ্রামের এই ভবনেই সিভিশনের কার্যালয়, কিন্তু মালিক মিজানুর রহমান ইউসুফ ও প্রতিবেদক লেলিনকে পাওয়া গেল না। এবার মোবাইল টেলিফোনে কথা হয় সিভিশনের মালিক মিজানুর রহমান ইউসুফের সাথে। ফ্যামিলিগত একটা ইস্যু নিয়ে কি এরকম নিউজ হতে পারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিষয়? তার প্রফেশনই হচ্ছে মানুষকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে বিয়ে করে তার এই বড় আদায় করা। অভিযোগ হচ্ছে সেই ইস্যুটাকে কেন্দ্র করে এরিয়ান লেলিন এবং আপনারা দুইজনে তাদের উভয় পক্ষ থেকে টাকা পয়সা নিয়েছেন, সেটা সেটা আমার জানা নেই। এবার একটি দৃশ্য দেখা যাক। ৭১ বাংলার পরিচয় দিয়ে 2 ব্যক্তি হাজির হয়েছেন এই পোশাক কারখানায়। এভাবে পায়ে পড়ার কারণটা কি সে ঘটনা বলবো, তবে তার আগে মনে রাখা জরুরি গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এখন এই চতুর্থ স্তম্ভ বিপাকে পড়েছে কতিপয় নামধারী সাংবাদিকের কারণে। নিয়োগ বাণিজ্যের কারণে প্রতিষ্ঠানের লোগো কিংবা বুম তুলে দেয়া হচ্ছে পান দোকানদার কিংবা সিএনজি অটোরিকশা চালকের হাতে। সেই ব্যক্তি পায়ে পড়ে ক্ষমা চাচ্ছিলেন কেন জানাবো, তবে একটা বিরতির পর। মূলধারার ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা প্রতি মাসে বেতন পান প্রতিষ্ঠানের কাছ থেকে, প্রিন্ট মিডিয়া পায় ওয়েজ বোর্ড অনুযায়ী। কিন্তু এসব কথিত আইপিটিভির সংবাদ কর্মীরা মাসে মাসে বেতন তো দূরের কথা, উল্টো প্রতিষ্ঠানকে টাকা দিতে না পারলে চাকরি থেকে বাদ দেওয়া হয়। ফলে অনেকটা বাধ্য হয়েই চাঁদাবাজিতে নেমে পড়েন এসব কথিত সাংবাদিকরা। তাহলে এবার দেখা যাক সেই ব্যক্তি কেন পায়ে পড়েছিলেন। গাজীপুরের এই পোশাক কারখানাটি দীর্ঘদিন বিদেশে পোশাক রপ্তানি করে আসছে। সাংবাদিক পরিচয়ে 2জন ব্যক্তি প্রতিষ্ঠানের মালিককে খোঁজ করতে থাকেন। কি কারণে এসেছিলেন তারা জানালেন প্রতিষ্ঠানের ম্যানেজার। আজকে সকালে আমি অফিসে আসছি, আসার কিছুক্ষণ পরে একটা লোক আসলো, আমি ওনাকে ডাকে বসলাম, চা খাওয়াইলাম। চা খাওয়ার পরে উনি আমাকে ডাইরেক্ট বললো যে আমাকে 5,000 টাকা দিতে হবে। আমি 3-4 বার আমার ফ্যাক্টরিতে আসছি, গত রোজার ঈদেও কিছু করে নাই, কুরবানির ঈদেও কিছু করে নাই। সেই ক্ষেত্রে আমার অফিস থেকে আমাকে এখনই মানে এখানে আপনাদের এখানে পাঠাইছে, আমার টাকাটা এখনই নিতে হবে। টিম 360 ডিগ্রি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সটকে পড়েন। পরিচয়পত্রে দেখা যায় একজনের নাম এম এ আজিজ, কথিত আইপিটিভি ৭১ বাংলার গাজীপুর প্রতিনিধি। মোবাইল টেলিফোনে আমরা কথা বলি সেই আজিজের সাথে। আমরা এলাকায় থাকি, 2টা প্যান্ট দাবি করতে, তাতে যদি আপনারা এরকম নিয়ে দেখেন তাহলে তো ভাই চলে না। প্যান্ট চাচ্ছেন কেন? আরে ভাই আমরা এলাকার লোক, এই এলাকায় ভোট বাজারে আমরা একটা বলছি যে ভাই প্যান্টগুলো তো সুন্দর সুন্দর প্যান্ট দেওয়া যায়, এবারে বলছি না দেওয়া গেলে না দিবে। এবার আমরা যেতে চাই ৭১ বাংলা নামের কথিত আইপিটিভির মূল কার্যালয়ে। রাজধানীর মতিঝিলের এই ভবনেই সেই প্রতিষ্ঠানের মূল কার্যালয়। দেখা হয়ে গেল এর মালিক তারেক চৌধুরীর সাথে। জানতে চাই এই ব্যক্তিকে চেনেন কিনা। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের এটা নিয়োগকৃত না, আমরা একটা আইডি কার্ড কিন্তু প্রমাণ করে না একটা সাংবাদিক আমি নিয়োগ দিয়েছি।
তাহলে কি প্রমাণ? একটা আইডি কার্ড প্রমাণ করে যে উনি আমার একজন ভলান্টিয়ার সাংবাদিক হিসাবে উনি স্বেচ্ছাসেবী। ভলান্টিয়ার সাংবাদিকতা, এটা আবার কোন ধরনের সাংবাদিকতা? আর সেই সাংবাদিকের কাছে পরিচয়পত্র বিক্রি করে দিয়েই কি দায়িত্ব শেষ? সেই পরিচয়পত্র দিয়ে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? আমরা আসলে যে আইপিটিভিগুলোতে গিয়েছি সেগুলো নমুনা মাত্র। এই অনুসন্ধানে এখন পর্যন্ত আমাদের কাছে অসংখ্য আইপিটিভির বিরুদ্ধে অভিযোগ আসছেই, অথচ এগুলোকে নিয়মনীতি, অনুমোদন আর কাঠামোর মধ্যে আনা গেলেই গড়া যেত একটা নতুন ক্ষেত্র, যেভাবে গড়ে উঠেছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া। একটি স্যাটেলাইট টেলিভিশন শুরু করতে গেলে প্রথমেই অনুমোদন নিতে হয় তথ্য মন্ত্রণালয়ে। এরপর তরঙ্গ বরাদ্দ দেয় বিটিআরসি। সরকারি বিভিন্ন তদারকি সংস্থার অনাপত্তিপত্র সহ আরও বেশ কিছু ধাপ পেরিয়ে সম্প্রচারের মুখ দেখে এক একটি স্যাটেলাইট টেলিভিশন। শুধু অনুমোদনই নয়, প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করতে হয় বড় অঙ্কের লগ্নি। এ সম্পর্কে আরও ধারণা পাওয়া গেল বেসরকারি সংবাদ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সুবহান চৌধুরীর কাছে। এক একটি টেলিভিশন তারা প্রায় 50 থেকে 100 কোটি টাকা পর্যন্ত তারা কিন্তু বিনিয়োগ করে থাকেন। সেই স্যাটেলাইট টেলিভিশনগুলো স্যাটেলাইট ভাড়া দিতে হয়, ইকুইপমেন্ট কিনতে হয়, ম্যান পাওয়ারকে ট্রেনিং দিতে হয়, তারপরে আছে কেবল অপারেটরদের মাধ্যমে সেগুলো সম্প্রচার করা হয়। এমনকি আইপিটিভির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। আইপিটিভির কিন্তু কোনো কিছুই নেই, সেখানে কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নেই। তাই আমি মনে করি এতগুলো টেলিভিশন থাকার পরে আদৌ আইপিটিভির প্রয়োজনীয়তা আছে কিনা সেটা বিবেচনায় আনতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক মনে করছেন এই মুহূর্তে প্রয়োজনীয়তা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন সাংবাদিকতার মান। এই আইপিটিভিগুলো কিন্তু মানুষকে ব্ল্যাকমেলের কাজে ব্যবহৃত হবে। আমরা এরকম খবর কিন্তু আমাদের কাছে আছে যে তারা কারো বিরুদ্ধে অভিযোগের খবর নিয়ে গেল, টাকা দিলে সেটাকে ম্যানেজ করে ফেললো। তারা ঢাকার বাইরে অনেক সংবাদদাতা নিয়োগ করছে এবং টাকার বিনিময় নিয়োগ করছে, একটা কার্ড দিয়ে দিচ্ছে যে তুমি এতে করে খাও। তো এইটা তো সাংবাদিকতার মানকে আরও নিচের দিকে নিয়ে যাবে, যে কারণে মনে করি খুব দ্রুত একটা নীতিমালার মধ্যে এটাকে আনা উচিত। তাহলে এবার দু একটি সংবাদের নমুনা দেখা যাক। টাঙ্গাইলের ধনবাড়িতে বড় ভাইয়ের নববধূ নিয়ে পালিত ছোট ভাই উধাও। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মাস দুয়েক আগে হবিপুর সংলগ্ন রাস্তার মাঝে এমনভাবে ভেঙেছে ঝুঁকি নিয়ে যেতে হয়। আমি নিজেও একবার আহত হয়েছি। সংবাদ উপস্থাপন, প্রতিবেদনের ধরন ও শব্দ চয়নই নয়, এসব কথিত আইপিটিভির কর্মীদের নানান কর্মকাণ্ডের কারণে মূলধারার সাংবাদিকরা এখন নানান সংকটে পড়ছেন। মানের বিষয়ে তো আমরা মূল সাংবাদিকরা বিব্রত এবং প্রশাসনও বিব্রত। আমি যদি আমার মূলধারার সাংবাদিক যদি এই ধরনের ভাষা ব্যবহার করি, যা এই ধরনের সূত্র ব্যবহার করি যেটার কোনো ডকুমেন্টস নেই বা অসমর্থিত সূত্র, তাহলে কিন্তু আমাকে 57 ধারায় মামলায়, ডিজিটাল আইনে আমি মামলার শিকার হব। কিন্তু আপনি দেখেন এরকম অসংখ্য আইপিটিভি, অনলাইন টিভিতে অসংখ্য মানুষের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা হচ্ছে, মানুষকে আঘাত করা হচ্ছে, তাদেরকে কিন্তু ধরার কোনো উপায় নেই। সংকট যখন নানামুখী, তখন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপিটিভি ও সোশ্যাল টিভি বন্ধের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করে বসেন একজন সংবাদকর্মী। শুনানি শেষে অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপিটিভি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত। এটা আনরেজিস্টার্ড থাকা অবস্থায় এটা চলতে দেওয়া যাবে না। এই জন্য হাইকোর্ট এগুলা বন্ধ কেন করা হবে না, রেসপন্ডেন্টদের উপর রুল জারি করেছেন, 2 উইকসের রুল। রিটের বিষয়ে কথা বলতে টিম 360 ডিগ্রি আবারও নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসিতে। আদালতের আদেশটা পেলে পরে আমরা দেখব এখানে কী বলা আছে, অবশেষে আমরা অ্যাকশনে যাব। তবে এ বিষয়গুলোতে নিয়মনীতি ও শৃঙ্খলাকেই
জরুরি মনে করছেন তথ্যমন্ত্রী। অনেকগুলো আইপিটিভি কাজ করছে, আমরা সেখানে শৃঙ্খলা আনার চেষ্টা করেছি। রেজিস্ট্রেশন দেওয়া কাজ খুব সহসা শুরু করব। আমরা 2-1 সপ্তাহের মধ্যে এটি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কোনো নীতিমালা ছাড়াই কোন যোগ্যতায়, কোন প্রক্রিয়ায় আর কিভাবে এসব আইপিটিভিগুলোকে অনুমোদন দেওয়া হবে, বিষয়গুলো আসলে পরিষ্কার নয়। আর কেউ আবেদন করে কি সম্প্রচারে যেতে পারবে? এমন অনেক প্রশ্নের উত্তর নেই। আসলে মনে রাখা জরুরি, সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যম কিন্তু ভীষণ স্পর্শকাতর জায়গা। একে যেমন স্বাধীনভাবে চলতে দিতে হবে, তেমনি এর জবাবদিহিতা নিশ্চিতের জায়গাও রাখতে হবে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে এই সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা যেন অপরাধে জড়িয়ে না পড়ে। কারণ একবার আস্থা আর বিশ্বাস হারালে সে কি আর ফিরে আসবে? প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।